নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের ইএনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয় রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের পরিবেশ বিদ্যা বিষয়ের প্রথম অধ্যায় মানুষ, পরিবেশ ও সুস্থায়িত্ব, এই অধ্যায়ে 1.3 ইউনিট নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। এর আগে 1.1 এবং 1.2 নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। যারা যারা এখনো সেই ভিডিওগুলো দেখো নাই, আমাদের প্লেলিস্ট করা আছে, তোমরা গিয়ে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, উপকার কিন্তু অবশ্যই পাবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে 1.3 ইউনিট নিয়ে। 1.3 ইউনিটের নাম কি রয়েছে? পরিবেশগত কার্যকলাপে বুদ্ধিমান ও সামাজিক অংশীদার হিসেবে মানুষ এবং সবুজ বিপ্লব। তো এখানে আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মানুষ ও পরিবেশের সম্পর্ক বা ভিত্তি। তো মানুষ এবং পরিবেশের সম্পর্ক নিয়ে জানার সময় আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে পাবো, যার নাম হচ্ছে অ্যারিস্টটল। সে কি বলেছে? সে বলেছে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল, হি ক্যান নট সার্ভাইভ ইন আইসোলেশন। অর্থাৎ বাংলা করে দাঁড়াচ্ছে কি, মানুষ একটি সামাজিক জীব, সে একা বাঁচতে পারে না। অ্যারিস্টটলের এই উক্তিটি কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসে। যে সমস্ত ছাত্রছাত্রীদের ক্লাস 11 এ রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে তারা কিন্তু এই উক্তিটির সঙ্গে অত্যন্ত অবগত, তাই কি না? তো এবার আমরা যেটা দেখবো যে 1968 খ্রিস্টাব্দে কি হচ্ছে, 1968 খ্রিস্টাব্দে দ্য ক্লাব অফ রোম এরা বলছে, মানে কি আলোচনা করছে, যে জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছে সেটি হচ্ছে মানুষের কার্যকলাপ, যে কাজকর্মগুলা সেটা কিভাবে পরিবেশের ভারসাম্যকে নষ্ট করছে তা প্রথম গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হচ্ছে দ্য ক্লাব অফ রোম। কত খ্রিস্টাব্দে? 1968 খ্রিস্টাব্দে। এরপরে আমরা দেখব লিমিটস অফ গ্রোথ। এখানে আমরা একটা গ্রন্থ পাবো, যে গ্রন্থের রচয়িতা হচ্ছে ডোনেলা মেডোজ এবং তার সহকর্মীরা। তারা কি তুলে ধরছে তাদের গ্রন্থের মাধ্যমে? যে মানব উন্নয়নের চরম সীমা নির্ধারণের চেষ্টা করছে। মানব উন্নয়নের চরম সীমা নির্ধারণের চেষ্টা করছে, এটা কিন্তু এই যে ডোনেলা মেডোজ এবং তার সহকর্মীরা কিন্তু তাদের গ্রন্থে দেখাচ্ছে। এরপরে ওরিওডান, এরা আধুনিক পরিবেশবিদ। তো এরা কি বলছে? যে মানুষের কার্যকলাপকে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন কারা? আধুনিক পরিবেশবিদগণ। সামাজিক অংশীদারিত্ব, সামাজিক অংশীদারিত্বতে কিন্তু তিনটে জিনিস মাথায় রাখতে হবে, একটা বুদ্ধি, একটা বিবেক আর একটা মূল্যবোধ। একটা বুদ্ধি, একটা বিবেক আর একটা মূল্যবোধ। সামাজিক অংশীদারিত্বতে এই তিনটে জিনিস, বিবেক, বুদ্ধি এবং মূল্যবোধ প্রয়োগ করে ভালো কাজে যুক্ত হওয়া ও মন্দ কাজ থেকে বিরত থাকা। তাহলে কি সামাজিক অংশীদারিত্বতে তিনটা জিনিস কি বললাম? বিবেক, বুদ্ধি, মূল্যবোধ। এগুলাকে প্রয়োগ করে ভালো কাজে যুক্ত হওয়া এবং মন্দ কাজ থেকে বিরত থাকা। মানুষের বিবর্তন, মানুষের বিবর্তনটা কি হচ্ছে? মানুষ আগে কি ছিল? খাদ্য সংগ্রহকারী, তারপরে কি হলো? আদিম শিকারী, তারপরে কি করলো? পশুপালন, তারপরে তারা কিন্তু কৃষিভিত্তিক সভ্যতা গড়ে তুলছে, তাই তো? তো এই সভ্যতাগুলো কোথায় গড়ে উঠলো বলো তো? তো চলো একটু আলোচনা করে নেওয়া যাক। এখানে একটা ইম্পর্টেন্ট টার্মস, সেটা হচ্ছে সাংস্কৃতিক সূতিকাগার। সাংস্কৃতিক সূতিকাগার খুবই গুরুত্বপূর্ণ শব্দ, মাথায় রাখবে। অর্থাৎ এটা কি? এই যে সভ্যতার কথা বললাম না, এই সভ্যতা নদী অববাহিকাতে কেন গড়ে উঠলো? কারণ নদীতে কিন্তু, নদীর ধারে কিন্তু অনেক রকম সুবিধা আছে, জলের সুবিধা আছে, উর্বর মাটির সুবিধা আছে এবং কৃষি কাজের জন্য কিন্তু সুবিধা রয়েছে। এই জন্যই কিন্তু তখনকার দিনে আদিম মানুষ কিন্তু নদী কেন্দ্রিক জায়গাগুলোতে তাদের সভ্যতাগুলো গড়ে তুলেছিল। তো কি কি সভ্যতা রয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। সিন্ধু সভ্যতা ছিল, মেসোপটেমিয়া সভ্যতা ছিল, ইয়াংশিকিয়াং সভ্যতা ছিল, পো সভ্যতা ছিল, ইরাবতী সভ্যতা ছিল, ট্রাইবিস ইউপিডিস সভ্যতা। এই সমস্ত সভ্যতাগুলো কিন্তু এই নদী অববাহিকাতেই গড়ে উঠেছিল। এটাকে কিন্তু সাংস্কৃতিক সূতিকাগার বলা হচ্ছে। এবার আমরা কি দেখবো সেটা কিন্তু কমন টপিক, পরিবেশ দূষণের প্রধান কারণগুলো কি কি। এটা আমরা কম বেশি সকলেই জানি। কি কি? জনসংখ্যা বৃদ্ধি, অরণ্য ধ্বংস, গ্রিনহাউস গ্যাস, কলকারখানার ধোঁয়া, রাসায়নিক সার, যানবাহন, কীটনাশক, এই সমস্ত কারণের জন্য কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে। যার ফলে কি হয় বলতো? জলবায়ু পরিবর্তন হয়ে যায়, জীববৈচিত্র্য হ্রাস পায়, সামাজিক অস্থিরতা এবং ভূমিক্ষয় হয়। বুঝতে পেরেছো? গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস গ্যাসের মধ্যে কি কি আছে? কার্বন ডাই অক্সাইড রয়েছে, মিথেন রয়েছে এবং সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে। ওজোন স্তর ক্ষয়ের কারণ কি? ওজোন স্তর ক্ষয়ের কারণ হচ্ছে সিএফসি গ্যাস। ওজোন স্তর ক্ষয়ের কারণ সিএফসি গ্যাস, এর ব্যবহার কিন্তু ওজোন স্তর ক্ষয়ের কারণ। আচ্ছা, লুপ্তপ্রায় প্রাণী, লুপ্তপ্রায় প্রাণী কি কি আছে? গন্ডার, বাঘ এবং হাতি, এরা কিন্তু লুপ্তপ্রায় প্রাণী। আচ্ছা, এই পরিবেশ দূষণ থেকে উত্তরণের পথ কি, বা শিক্ষিত মানুষের দায়িত্ব কি, বা একজন শিক্ষার্থী হিসেবে তোমার কর্তব্য কি?
তাহলে এখানে তোমরা কি দেখাবে? অবশ্যই পরিবেশ সচেতনতা, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা আইন, ইনসিটু এক্সিটু সংরক্ষণ, খনিজ তেল কমিয়ে সৌরশক্তি ব্যবহার বৃদ্ধি, বৃক্ষরোপণ ও জনস্বাস্থ্য রক্ষা, এই সমস্ত কারণগুলো কিন্তু দেখাতে হবে। এরপরে কি দেখবো? মানুষ যে প্রকৃতিকে ব্যবহার করেছে, তো মানুষ প্রকৃতিকে ব্যবহারের 4টা ক্ষেত্রকে আমরা দেখে নিব। সেটা হচ্ছে প্রথমেই কৃষিকাজ। কৃষিকাজ কবে শুরু হচ্ছে বলতো? প্রায় 40,000 বছর আগে কিন্তু নদী অববাহিকায় কিন্তু কৃষিকাজ শুরু হচ্ছে, যা 10,000 বছর আগে স্থায়ী রূপ পেয়েছিল। বোঝা যাচ্ছে? কবে শুরু হচ্ছে? 40,000 বছর আগে, এবং 10,000 বছর আগে কিন্তু স্থায়ী রূপ পাচ্ছে। মাথায় রাখবে, বনজ সম্পদ সংগ্রহ, বুদ্ধিকে কাজে লাগিয়ে কি করছে মানুষ? কাঠ, ফল, মধু ইত্যাদি সমস্ত ভেষজ দ্রব্য এগুলা কিন্তু সংগ্রহ করছে। এরপরে কি? পশুপালন, যেটা 10,000 থেকে 13,000 বছর আগে পশ্চিম এশিয়ায় শুরু হচ্ছে। তাহলে প্রথম পশুপালন কখন শুরু হচ্ছে? মানুষ কখন শুরু করেছিল, বা আদিম মানুষ কখন শুরু করেছিল? পশ্চিম এশিয়ায় শুরু করেছিল। মাথায় রাখবে, হ্যাঁ। এবং পশুপালনের মাধ্যমে কি করতে পারতো এরা? পরিবহন, চাষ, খাদ্য ও সৌন্দর্যের জন্য কিন্তু এরা পশুপালন করতো। শিল্প স্থাপন, অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে ব্যবহারযোগ্য উপাদান তৈরি করতে হবে, এবং তারা করতো কি? কৃষি, মৎস্য, খনিজ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু ব্যবহার করতো। আচ্ছা, শক্তি উৎপাদনের উৎস কি কি আছে বলতো? শক্তি উৎপাদনের উৎস কিন্তু সূর্য, জল, বাতাস, ভূগর্ভস্থ তাপ, কয়লা, খনিজ তেল, এগুলা কিন্তু মাথায় রাখার বিষয় রয়েছে। আচ্ছা, সমাজ ও জনসংখ্যা বিভাগ নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক, যে উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য কি? উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য হচ্ছে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। আর জনসংখ্যা বৃদ্ধির কারণ কি? উন্নত চিকিৎসা ব্যবস্থা ও মৃত্যু হার হ্রাস। এরপরে আমরা দেখব কালচারাল হার, অর্থাৎ যে ভৌগোলিক অঞ্চলে কোনো বিশেষ সংস্কৃতির উদ্ভব ও বিকাশ ঘটে তাকে বলা হয় কালচারাল হার। এরপরে আমরা দেখব কি? মানুষের স্থান পরিবর্তনের কারণ কি? মানুষের স্থান পরিবর্তনের কারণ হচ্ছে কাজকর্ম করা, বা শিক্ষার জন্য, বা উন্নত চিকিৎসার জন্য, বা জীবনযাত্রার মান উন্নয়নের জন্য। এরপরে আধুনিক প্রযুক্তির উদাহরণ। আধুনিক প্রযুক্তির উদাহরণ কি? ইন্টারনেট, মেল, কম্পিউটার। আদিম মানুষের বাসস্থান পাহাড়ের গুহা। আদিম মানুষের কৃষির মাধ্যম কি ছিল? পশুচালিত লাঙ্গল। তো এই পার্টগুলো কিন্তু মাথায় রাখবে। এরপরে আমরা দেখব একটু কমন টপিক, যা আমরা আগেও পড়ে এসেছি, সেটা হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কি? আধুনিক প্রযুক্তি ও এইচওয়াইভি। এইচওয়াইভি ফুল ফর্ম কি? হাই ইল্ডিং ভ্যারাইটি। এইচওয়াইভি ফুল ফর্ম কি? হাই ইল্ডিং ভ্যারাইটি বীজ, অর্থাৎ এটা হচ্ছে উন্নতশীল বীজ। বুঝতে পেরেছো? তো এই বীজের মাধ্যমে খাদ্য উৎপাদন কিন্তু বহুগুণ বৃদ্ধি করা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এই যে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব, এই কথাটা বা শব্দটা প্রথম প্রয়োগ করেন কে? উইলিয়াম গাইড। এই গ্রিন রেভলিউশন বা শব্দটা কিন্তু প্রথম ব্যবহার করছেন। এরপরে সবুজ বিপ্লবের জনক কে? জনক কিন্তু নরম্যান বোরলগ। সবুজ বিপ্লবের জনক কে? নরম্যান বোরলগ। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? ভারতে এমএস স্বামীনাথন। মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। গ্রিন রেভলিউশন কথাটা বা শব্দটা প্রথম প্রয়োগ করছেন উইলিয়াম গাইড। সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলগ। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? এমএস স্বামীনাথন। এরপরে আমরা আরেকটা জিনিস জেনে নিব, এই যে শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লবের জনক কে বলতো? ভার্গিস কুরিয়েন। শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন। এবার দেখো, এই সবুজ বিপ্লবের মূল উপকরণ কি? সবুজ বিপ্লবের মূল উপকরণ হচ্ছে উচ্চ ফলনশীল বীজ, যেটা বললাম HYV6। বুঝতে পেরেছো? এরপরে উন্নত জলসেচ, রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক, এগুলা হচ্ছে মূল উপকরণ। এগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর গৌণ উপকরণ কি কি আছে? নদীতে বাঁধ বা সেচ খাল খনন, যাতায়াত বা পরিবহন ব্যবস্থার উন্নতি, শীতলীকরণ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ, এবং যন্ত্রপাতি। এবং যন্ত্রপাতিও কিন্তু বিভিন্ন রকম ভাগ রয়েছে, সেটা একবার কিন্তু জেনে নিতে হবে। মানে আধুনিক যে কৃষি যন্ত্রপাতি রয়েছে, যেগুলো প্রথমেই মাটি তৈরি করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? রোটাভেটর। মাটি তৈরির জন্য রোটাভেটর। এরপরে বীজ বপনের জন্য সিড ড্রিল। ফসল সংগ্রহের জন্য হারভেস্টার। বোঝা গেল? এরপরে কি? সবুজ বিপ্লবের একটা প্রকল্প আসছে, এই প্রকল্পের কথাটা জেনে নাও। সিএডি প্রকল্প। সিএডি প্রকল্পের ফুল ফর্ম কি? সিএডি ফুল ফর্ম কমন এরিয়া ডেভেলপমেন্ট। এটা শুরু কবে হচ্ছে? 1975 খ্রিস্টাব্দে, এবং এর কার্যকর বিস্তার হচ্ছে 1982 সাল অবধি। বোঝা যাচ্ছে? এই সিএডি প্রকল্পের কাজ কি আছে বলতো? সেচ খাল খনন, মজুতকরণ ব্যবস্থা ও কৃষি পণ্যের বিপণন। জিডিপি কিন্তু মাথায় রাখতে হবে। জিডিপি ফুল ফর্ম কি বলতো? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ উৎপাদন, জিডিপি। বুঝতে
পেরেছো? কয়েকটা সালের ঘটনা জেনে নাও। 1943-এ কি হয়েছিল বলতো? বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। 1960 থেকে 61-তে কি হয়েছিল? ভারতে খাদ্যশস্য উৎপাদন ছিল মাত্র 36 মিলিয়ন টন। কত বললাম? 36 মিলিয়ন টন মাত্র ভারতে। এবার দেখো 1965 থেকে 66 কি হয়েছিল? ভারতে আধুনিক কৃষি প্রযুক্তির সূচনা হয়েছিল। এরপরে 1980 থেকে 90-এ ভারতে বনভূমি হ্রাস হচ্ছে। কতটা হ্রাস হচ্ছে? 1.5 মিলিয়ন হেক্টর। আর এই টাইম পিরিয়ডে কিন্তু ভারতে ধান উৎপাদন হয়েছিল 54 মিলিয়ন টন। এরপরে 2008 থেকে 9 ভারতে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং 99.2 মিলিয়ন টন কিন্তু সে সময় ধান উৎপাদন হয়েছিল। মাথায় রাখতে হবে। আর এখানে কয়েকটা জিনিস দেখে নাও, কিন্তু নিবিড় কৃষি ব্যবস্থা। তো এই নিবিড় কৃষি ব্যবস্থার লক্ষ্যটা কি বলতো? অল্প জমিতে অধিক খাদ্যশস্য উৎপাদন করা। নিবিড় কৃষি ব্যবস্থার লক্ষ্য কি? অল্প জমিতে অধিক খাদ্যশস্য উৎপাদন। তারপরে কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এর লক্ষ্যটা কি? বর্তমান চাহিদা মেটানো এবং ভবিষ্যতের জন্য সম্পদ বাঁচিয়ে রাখা। এরপরে কি যেটা রয়েছে, এক ফসলি কৃষি প্রধানত কিসের উপর নির্ভর করে? এক ফসলি কৃষি, সেটা হচ্ছে বৃষ্টির উপর নির্ভর করে। মানুষ প্রথম পশুপালন করতে শেখে কোথায়? আগেই বলেছিলাম, পশ্চিম এশিয়ার পাহাড়ি অঞ্চলে। উচ্চ ফলনশীল বীজের বৈশিষ্ট্য কি? এরা কিন্তু উৎপাদন ক্ষমতা কিন্তু এর অনেক বেশি। আর জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের উপায় কি রয়েছে? জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার এবং বাল্যবিবাহ রোধ। এবার যে পার্টটা দেখাবো, এই পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু বিপ্লবের নাম দেওয়া আছে, তার সাল দেওয়া আছে, কবে কবে কোনটা শুরু হয়েছিল এবং এর সম্পর্কিত বিষয়গুলো। সবুজ বিপ্লব, যেটা 1960 থেকে 70 দশকে শুরু হয়েছিল, এটা কি নিয়ে? খাদ্যশস্য নিয়ে। বিশেষত কোন কোন খাদ্যশস্য? ধান, গম। এরপরে শ্বেত বিপ্লব 1970 থেকে 1996। শ্বেত বিপ্লবে কি আছে? দুধ বা দুগ্ধজাত দ্রব্য। নীল বিপ্লব 1973 থেকে 2002, এটা মৎস্য উৎপাদন। হলুদ বিপ্লব 1986 থেকে 1990, এটা হচ্ছে তৈলবীজ। তারপরে গোলাপি বিপ্লব, যেটা 1970 দশকে শুরু হয়েছিল, এটা হচ্ছে চিংড়ি মাছ। লাল বিপ্লব 1980 দশকে শুরু হয়েছিল, এটা মাংস ও টমেটো। রূপলি তন্তু বিপ্লব, যেটা 2000 সাল থেকে হয়েছিল, তুলা। রূপলি তন্তু বিপ্লব করেছে তন্তু, মাথায় রাখবে তুলা। আর রূপলি বিপ্লব যেটা 2000 সাল থেকে হয়েছিল, সেটা কিন্তু ডিম উৎপাদন। ধূসর বিপ্লব 1960 থেকে 70, এটা সার উৎপাদন। রামধনু বিপ্লব 2000 সাল থেকে, এটা হচ্ছে সবজি। আর সোনালী বিপ্লব 1991 থেকে 2003, এটা হচ্ছে ফল ও মধু। আর কালো বিপ্লব কি? পেট্রোলিয়াম, ইথানল ও বায়োডিজেল উৎপাদন বৃদ্ধি। তো এই পার্টগুলো তোমাদের কিন্তু 1.3 ইউনিটে রয়েছে। যদি ভালো করে কনসেপ্টটা বুঝে নিতে পারো, তাহলে এই ইউনিট থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সহজেই করে আসতে পারবে। খুব বেশি কিছু জটিল জিনিস এখানে নেই। তোমরা দুই একবার যদি ভিডিওটাকে দেখে নাও, তাহলে কিন্তু সহজেই তোমরা কিন্তু এই সমস্ত টপিকটাকে আত্মস্থ করতে পারবে এবং তোমরা কিন্তু বুঝতে পারবে। যদি তারপরেও কোথাও তোমাদের বুঝতে অসুবিধা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমাদের উপকারে লেগে থাকে, অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও দেখতে পায় এই ভিডিওগুলো। আর তোমরা যদি এই ভিডিওটিকে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে দেখতে পাও, তাহলে অবশ্যই পেজটিকে লাইক করে দিও। আর তোমরা চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের সঙ্গে জয়েন হতে চাও, টেলিগ্রাম চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে লিংক, তোমরা কিন্তু জয়েন হতে পারো। আর যারা যারা অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও, তারা যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। সকলে খুব ভালো থাকো এবং ভিডিওটাকে ভালো করে দেখো।